সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের তদন্ত শুরু। জিজ্ঞাসাবাদে ৬ জনকে হেফাজতে নিয়েছে সিআইডি। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন পরিমনির রিমান্ড মঞ্জুরকারী ২ বিচারক। রায় দেয়া হবে ২৫ নভেম্বর। আত্মসমর্পণের পর তালাক জালিয়াতির মামলায় স্ত্রী ও শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির। ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক ডিজিটাল হচ্ছে ৩০ নভেম্বর। গ্রাহককে নিতে হবে সেট টপ বক্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিআইডি। সংশ্লিষ্ট দপ্তর থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বেশ কয়েকজনের আঙুলের ছাপ নিয়েছে তারা। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গত ২৮ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হয়। পরে এ ঘটনায় উপসচিব নাদির হায়দার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের অংশ হিসাবে রবিবার সকালে সচিবালয়ে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ ও নথি সংরক্ষণ করে রাখা আলমারি থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। এর আগে সন্দেহভাজন ১৩ জন কর্মকর্তা কর্মচারীর আঙ্গুলের ছাপ নেয় তারা। রবিবারও বেশ কয়েকজনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। সিআইডি জানায় সন্দেহভাজন ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে। আলমারিতে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে তাদের আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হবে। ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরও ১২ ডিটেলস বলতে পারবো। এদিকে নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এখন তারা টেক আপ করেছে, তারা তদন্ত করছে, আমাদের অফিসাররা সার্বিক সহযোগিতা প্রদান করছে। এর মধ্যে আপনারা শুনেছেন যে আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। এই ঘটনায় কারা জড়িত, কি উদ্দেশ্যে এসব নথি সরিয়েছে তা শিগগিরই জানা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যারা এর সাথে জড়িত এটা খুঁজে বের করতে হবে। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমনির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করা ২ বিচারক নিঃশর্ত ক্ষমা চেয়েছেন হাইকোর্টে। ভুল হওয়ার কথাও স্বীকার করেছেন তারা। বিষয়টি নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে রায় দেওয়া হবে আগামী ২৫ নভেম্বর। চিত্রনায়িকা পরিমনিকে মাদক মামলায় ৩ দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বারবার রিমান্ড মঞ্জুরের বৈধতার প্রশ্ন তুলে হাইকোর্টে আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র। প্রাথমিক শুনানি শেষে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করা ২ বিচারকের কাছে ব্যাখ্যা তলব করে হাইকোর্ট। শুরুতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ক্ষমা চান তারা। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ বিষয়টির উপর শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আদেশ দেয়। আমি মার্জনা চেয়ে একটা আবেদন করেছি। সেই আবেদন উভয় পক্ষকে শুনানি অন্তে মহামান্য আদালত আগামী 25/11/2021 তারিখে রায়ের জন্য দিন ধার্য রেখে যখন ক্ষমা চাওয়া হয় তখন আর কোনো জাস্টিফিকেশন দরকার নেই, আনকন্ডিশনাল অ্যাপ্রুভ। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শুনানিতে বলেন, রিমান্ডের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, যা মেনে চলা সকল অধস্তন আদালতের সাংবিধানিক দায়িত্ব। বারবার রিমান্ড মঞ্জুর করে বিচারকরা সর্বোচ্চ আদালতের রায় অমান্য করেছেন। এই নিঃশর্ত ক্ষমা চাওয়ার ভেতর থেকে কিন্তু তারা একটা জিনিস বলেছে যে তাদের ট্রেনিংয়ে ত্রুটি ছিল, যথাযথভাবে ট্রেনিং হয়নি। এটা অ্যাটর্নি জেনারেল এর আগের বারও নিজে স্বীকার পেয়েছিলেন যে এদের ইয়াং অফিসার, এদের ট্রেনিং সেইভাবে দেওয়া হয় না। এদিকে সারা দেশের কারাগারগুলোতে ফাঁসির সেলে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিটের শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়। কন্ডেম সেলে আছেন
তারা কী অবস্থায় আছেন, কী সুযোগ সুবিধা তাদের দেয়া হচ্ছে, এগুলোর বিস্তারিত রিপোর্ট আগামী 14ই নভেম্বর আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। আদালতে আইনজীবীর উপস্থাপন করা তথ্য মতে সারা দেশে বর্তমানে ফাঁসির আসামি হিসেবে কারাগারে রয়েছে 1987 জন। এর মধ্যে পুরুষ 1933 জন আর মহিলা 54 জন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। তালাক জালিয়াতির মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার জামিন পেয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে আদালত 10,000 টাকা মুচলেকায় তাদের জামিন দেয়। রোববার সকাল 10:30টায় আদালতে হাজির হন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা তাম্মি ও নাসিরের শাশুড়ি সুমি আক্তার। নাসির ও তামিমার বিয়ে অবৈধ উল্লেখ করে পিবিআইয়ের প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে 3 জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করে আদালত। তামিমার আগের স্বামী রাকিব হাসানের করা তালাক প্রতারণা মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। কিছুক্ষণ পরেই জামিন আবেদনের উপর শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আদেশ দেন। বিজ্ঞ আদালতে সমন পেয়ে নাসির আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ আমরা জামিনের আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন প্রদান করে। আমরা আদালতে প্রমাণ করব এটা যে নাসির এবং তামিমা সে নির্দোষ। আমরা বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছি যে ইতিমধ্যেই পিবিআই এই আমাদের অভিযোগের সত্যতা পেয়েছে। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে রিভিশন দাঁড় করব। তামিমার সঙ্গে বিয়ে সম্পূর্ণ বৈধ বলে আবারও দাবি করেন বাংলাদেশের আলোচিত এই ক্রিকেটার। এটা তো আপনাকে বলার পড়বে, একটু ঝামেলা তো নিতেই হবে লাইফে, এটাই, আর কিছু বলার নাই ভাই, ঝামেলা তো একটু থাকবে। কেস যেহেতু এখন কোর্টে আছে, তো এই আইনের বিষয়ে যেগুলো কথাবার্তা সেগুলো আমার লয়ার বলবে। রাকিব হাসানের সঙ্গে 11 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এয়ার হোস্টেস তামিমা তাম্মি। অবশ্য রাকিবের দাবি তামিমা এখনও তার বৈধ স্ত্রী। এই দাবিতে তিনি মামলা করেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে রবিবার সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, 3 বাহিনীর প্রধানগণ ও ঢাকায় বিদেশি মিশনের কূটনীতিকরা। 9 নভেম্বর 4 দিনের সফরে ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় আহত 2য় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিবের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে কলেজ কর্তৃপক্ষের গঠন করা কমিটি। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে জড়ো হন ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত 2য় বর্ষের শিক্ষার্থী আকিবের সহপাঠীরা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যামকে নিতে হবে ব্যাপারটা সম্পূর্ণভাবে। আসলে বিচার দাবি করা ছাড়া এই মুহূর্তে আসলে কিছুই করার নেই। বিচার চাই বলতে হচ্ছে যে সবার প্রতি, সবারই, সেটা হোক পলিটিক্যাল, সেটা হোক নন পলিটিক্যাল, সবারই, আমিও নন পলিটিক্যাল, আমাদের মতো যারা সাধারণ স্টুডেন্ট আছে সবারই জীবন নিরাপত্তা চাই। ছাত্রলীগ কর্মী আকিবের মাথায় অস্ত্রোপচার হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। এরকম পরিস্থিতি সৃষ্টি না করে তাদের নিজের জীবন গড়ার জন্য যেন তারা এখানে লেখাপড়া করে, সব ছাত্র সব মায়ের কোল থেকে এসে আবার যেন তারা লেখাপড়া করে আবার সব মায়ের কোলে ফিরে যেতে পারে। মোটামুটি আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো আকিবকে আমরা আরও ওর অবস্থা থেকে উন্নতি হবে আর কি। এই ঘটনায় গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমাদের কলেজে প্রচলিত আইন আছে, আমাদের একাডেমিক কাউন্সিল আছে, সেই হিসেবে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে সংঘর্ষের ঘটনায় 16 জনের নাম উল্লেখ করে শনিবার রাতে পাঁচলাইশ থানায় মামলা করেন 5ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান। তার মধ্যে প্রধান যে 2 জন আসামি যারা তাকে হিট করছে, 2 জনকে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আরও যারা আছে, আমাদের টিম বাইরে আছে, কাজ চলছে।
শনিবার ছাত্রলীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ। এরই মধ্যে হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা মুনাফকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করায় শহর জুড়ে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। রবিবার বেলা 12টার দিকে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগের সাবেক নেতা মুনাফের ভাই মোহাম্মদ শাহজাহান। মামলার খবরে সন্ধ্যার পর কক্সবাজার শহরের সকল দোকানপাট, বাস কাউন্টার বন্ধ করে দেয় মেয়রের অনুসারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চালায় বিক্ষোভ। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে এক ভিডিও বার্তায় গুলি করার জন্য চেয়ারম্যানকে দায়ী করেন মুনাফ। গত বুধবার রাতে তাকে গুলি করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। একই সঙ্গে এই দুই মহানগরের গ্রাহকদের সেট টপ বক্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অ্যাটকো ও কোয়াবের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত 1 অক্টোবর থেকে ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। প্রথমে কেবল অপারেটররা সেবা বন্ধ রাখলেও সরকারের কঠোর অবস্থানের কারণে সপ্তাহ না পেরুতেই ক্লিন ফিড সহ সম্প্রচারে আসে বিদেশি অন্তত 20টি চ্যানেল। আর মাসের ব্যবধানে আরও বেশ কিছু টিভি চ্যানেল এসেছে সম্প্রচারে। এমন অবস্থায় রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে বসে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন ও কেবল অপারেটর সেবা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। সভায় 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কেবল সংযোগ ডিজিটাল করার তাগিদ দেওয়া হয়। 1 নভেম্বর থেকে এটা কার্যকরের কথা ছিল। আলোচনার পর সকল পক্ষই 1 মাস সময় বাড়ানোর পক্ষে মত দেয়। 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং কেবল অপারেটরদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে তাদের ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রাহক এন্ডে সেট টপ বক্স সেটি 30 নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে, অর্থাৎ গ্রাহকদেরকে, প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। তথ্যমন্ত্রী জানান 31 ডিসেম্বরের মধ্যে কেবল টিভি সংযোগ ডিজিটাল হবে পুরো দেশ জুড়েই। এমন হলে বছরে 1000 কোটি টাকার রাজস্ব পাবে সরকার। এই ডিজিটাল না হওয়ার কারণে সরকার প্রতি মাসে 125 থেকে 150 কোটি টাকার মতো ভ্যাট যেটি সরকার ট্যাক্স পেত সেটি হারাচ্ছে। যখন নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড হয়ে যাবে তখন কোনো চ্যানেল যদি পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তখন তাদের পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভবপর হবে। এটি সবার জন্যই সুবিধা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ক্লিন ফিড ছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও চ্যানেল পরিচালনা করা যাবে না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। দেশে করোনায় আরও 6 জন মারা গেছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 211 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 17,226 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা 1.22। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,69,539 জনের। এর মধ্যে মারা গেছে 27,868 জন আর সুস্থ হয়েছে 15,33,423 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 276 জন। রাজধানীতে সোমবার থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম। 8টি কেন্দ্রে দেওয়া হবে এই প্রতিষেধক। প্রতিটি কেন্দ্রে থাকবে 25টি বুথ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতিটি কেন্দ্রে দিনে 4 থেকে 5 হাজার জনকে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে থেকেই শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীকে প্রতিষেধক দেয়া হয়েছে। 14 অক্টোবর মানিকগঞ্জে 12 থেকে 17 বছর বয়সী 120 শিক্ষার্থীকে পরীক্ষামূলক করোনার টিকা দেয়া হয়। তারা সবাই সুস্থ আছে। এরই ধারাবাহিকতায় 1 নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের টিকা কার্যক্রম। যাতে আমাদের কোনো কষ্ট না হয় এজন্য আমাদেরকে স্কুলে এসে টিকা দিতে বলা হয়েছে। এটাকে আমরা অনেক ভালোভাবেই দেখি, আমাদের জন্য আরও সহজ হয়। টিকা দিলে আমরা সুস্থ থাকব, তারপরে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে আমাদের।
এটা আমাদের হেলথের জন্য অবশ্যই ভালো হবে। নেক্সটে যে কোভিড এত বড় একটা মহামারী, এর থেকে আমরা সেফলি থাকতে পারবো। কম বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকরা। টিকা দেওয়া তো আমরাও তো এটার অপেক্ষায় ছিলাম যে এটা কবে হবে। যাক, ভালো হয়েছে, আমাদের একটা এখন মোটামুটি একটু নিশ্চিন্ত হলাম বাচ্চাদের নিয়ে। আমরা তো দিয়েছি, এখন ওদেরও দিতে হবে, যে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটার জন্য আর কি। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এখানে যে ভেন্যুটা হয়েছে, আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটা শতভাগ শীতাতাপ নিয়ন্ত্রিত। 35টা বড় রুম আছে, আমাদের 15টা ছোট রুম আছে। আমরা প্রত্যেকটা রুমই ব্যবহার উপযোগী করেছি এবং আরও যদি 2, 4, 5টা থানা আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, আমরা আরও 15-20টা বুথ শুরু করতে পারবো, চালু করতে পারবো। এটা আমাদের প্রস্তুতি এইভাবে নেওয়া আছে। 8টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষেধক নিতে পারবে শিক্ষার্থীরা। প্রতিটি কেন্দ্রেই থাকবে পর্যবেক্ষণ ও আইসোলেশন কক্ষের ব্যবস্থা। ঢাকা শহরের 8টি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। পরবর্তীতে 22টি জেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি এবং পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেকটা জেলায় এটা সম্প্রসারিত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্কুলে যখন টিকা কার্যক্রম চলবে, তখন স্কুলে যেমন আমাদের টিকা দানকারীরা থাকবে, আমাদের ভ্যাকসিন থাকবে, তেমনি প্রত্যেকটা স্কুলে আমাদের ডাক্তার থাকবে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কয়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। রবিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রায় 20টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান সমর্থকদের নিয়ে পশ্চিমগাঁও এলাকায় প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আলীর সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ। তৈরি হচ্ছে 451 ফুট উচ্চতার একটি মিনার। এই মসজিদ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। 144 ফুট দৈর্ঘ্য আর 144 ফুট প্রস্থের দোতলা এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হয়েছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারদিকে আছে আরও 200টি। 4 কোণায় 101 ফুটের 4টি মিনার। সবচেয়ে উঁচু মিনারটি হচ্ছে মসজিদের পাশে। এর উচ্চতা 451 ফুট, যা প্রায় 57 তলা ভবনের সমান উঁচু। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীর তীরে 15 বিঘা জমির ওপর এই কর্মযজ্ঞ শুরু হয় 2013 সালে। সন্ধ্যার মতো চিকচিক করছে, মনটা ভরে গেল আসলে দেখে। অনেক মানুষের মুখে শুনছি যে 201 গম্বুজ মসজিদ অনেক সুন্দর, এই জন্য এখানে আসা। ভালো লাগছে এবং আত্মায় তৃপ্তি পাইছে। এ মসজিদে থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 15,000 মুসল্লি। নির্মাণ খরচ ধরা হয়েছে 100 কোটি টাকা। নির্মাতাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ। আবেদন করা হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। পাশে 451 ফিট উঁচু একটি মিনার নির্মাণের পরিকল্পনা আছে, আবেদন করা হয়েছে। আশা করি মসজিদটি নির্মাণ কাজ শেষ হলে গিনেস বুকে এই মসজিদটি অন্তর্ভুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এ মসজিদের নির্মাণ কাজের বেশিরভাগই শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিতি হচ্ছে এবং সেটা দেখার জন্য সকলে আগ্রহ। আমরা সেই মসজিদকে ঘিরেও অনেক প্রজেক্ট আমরা নিচ্ছি, নতুন রাস্তা, পার্কিং এবং সেখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। মসজিদটি বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরবে বলে আশা নির্মাতাদের। দীপ্ত বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নির্ধারণে স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে COP26-এর 2 দিনের অধিবেশন। গ্লাসগোর স্কটিশ এক্সিবিশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে 120টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় 200 দেশের 25,000-এর বেশি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশ কর্মী, ব্যবসায়ী ও সাংবাদিক যোগ দিচ্ছেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা এবং 2050 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথভাবে প্রয়োজনীয় পরিকল্পনা নেবেন তারা। সম্মেলনে প্রায় 200টি দেশের কাছে 2030 সালের মধ্যে তাদের কার্বন দূষণ বন্ধের পরিকল্পনা জানতে চাওয়া হবে। 12 নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। অর্থপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নিয়ে বৈশ্বিক উষ্ণতা কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বের ধনী দেশগুলোর নেতারা। রবিবার ইতালির রোমে G20 সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজনে তারা এ বিষয়ে একমত হন। এর আগে G20 জোটের 16তম শীর্ষ সম্মেলনে ন্যূনতম শতকরা 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তি অনুমোদন করেন বিশ্ব নেতারা। ইতালির রাজধানী রোমে শনিবার সম্মেলনের প্রথম দিনে এই চুক্তিতে সম্মতি দেন তারা। 2020 সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 70% করোনার টিকা প্রাপ্তির বিষয়টি G20 দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শনিবার 5,973 জন মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় 3,84,000 মানুষ। মেডিকেল সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ইসরায়েলের গবেষকরা জানিয়েছেন, ফাইজার বায়োনটেকের টিকার শুধু 2 ডোজ গ্রহীতাদের তুলনায় যারা তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন তাদের শরীরে করোনায় গুরুতর অসুস্থ হওয়া প্রতিরোধে শতকরা 92% কার্যকারিতার প্রমাণ মিলেছে। এছাড়া এই টিকার 2 ডোজ দেওয়ার অন্তত 5 মাস পর বুস্টার টিকা নিলে করোনায় মৃত্যু প্রতিরোধে শতকরা 81% সুরক্ষা মেলে। খেলার খবর শেষ হলো 4 দিনব্যাপী বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। 6 জাতির এই আসরে 38টি পদক নিয়ে শীর্ষে উজবেকিস্তান, আর বাংলাদেশের অবস্থান তৃতীয়। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য উজবেকিস্তানের। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে তারা জিতেছে 19টি স্বর্ণ, 11টি রৌপ্য এবং 8টি ব্রোঞ্জ পদক। ইনজুরি থেকে ফিরে এই সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে এবং পদক জিতে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ছেলে মেয়েদের খেলা দেখলাম, সামনে ভালো করার সামর্থ্য আছে তাদের, তার জন্য দরকার উপযুক্ত প্রশিক্ষণের। 68 পদকের মধ্যে 24টি নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। বিপরীতে বাংলাদেশের অর্জন 1টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আরও ভালো করা যেত বলছেন পদক জয়ীরা। এরকম কম্পিটিশন যদি করে তাহলে আমরা আরো বেশি ভালো করতে পারবো, ওদের কাছ থেকে শিখতে পারবো নতুন নতুন জিনিস কিভাবে কি করতে হয়। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করা দরকার। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদের একটা ভালো জিমনেসিয়াম, তারপর ভালো ফ্যাসিলিটি। অনুশীলনের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামনে বড় আসরের আয়োজনের আশা ফেডারেশনের, আর জিমন্যাস্টদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ইউনিয়নের আন্ডারে যে বড় চ্যাম্পিয়নশিপ, তার ভেন্যুর জন্য ওনার যারা টেকনিক্যাল ডাইরেক্টর এসেছিল তারা বলছে এভরিথিং পসিবল। সো হি প্রমিস যে এখানে বড় কোনো আসর হবে আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে খুব শীঘ্রই। জায়গার অভাব রয়েছে। আপনারা জানেন যে আমাদের একটি জিমনেশিয়ামেই অনেকগুলো ইভেন্ট তারা অংশগ্রহণ করে। তো সেক্ষেত্রে এই জিমন্যাস্টিকে ভালো করতে হলে আমাদের শিশু বয়স থেকেই কিন্তু এটা চর্চা শুরু করতে হবে। এদিকে সেন্ট্রাল সাউথ এশিয়ান অঞ্চলের জিমন্যাস্টিক্সের ভেন্যু হিসেবে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের তদন্ত শুরু। জিজ্ঞাসাবাদে 6 জনকে হেফাজতে নিয়েছে সিআইডি। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন পরিমণির রিমান্ড মঞ্জুরকারী 2 বিচারক। রায় দেয়া হবে 25 নভেম্বর। আত্মসমর্পণের পর তালাক জালিয়াতির মামলায় স্ত্রী ও শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির। ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক ডিজিটাল হচ্ছে 30 নভেম্বর। গ্রাহককে নিতে হবে সেট টপ বক্স। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।